এবং আজকেও এটি নিয়ে কথা বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল কুমিল্লাতে। তিনি একটি অনুষ্ঠানে গিয়ে কথা বলেছেন যে ৭১-এর জামাত আর এখনকার জামাত এক নয়। ঘটনা সত্য, ৭১ তো জামাতের হাতে অস্ত্র ছিল, এখন তো জামাতের হাতে প্রকাশ্য অস্ত্র নেই। ৭১ তার অবাধে ধর্ষণ করতে পারতো, গণিমতের মাল লুট করতে পারতো, যার তার ঘরে ঢুকে যেতে পারতো, এর মা ওর ঘরে নিয়ে দিতে পারতো, এর বোনকে ধরে নিয়ে পাকিস্তানদের হাতে তারা হস্তান্তর করতে পারতো। এখন তো সভ্য সমাজ, স্বাধীন বাংলাদেশ, এখন তারা এই কাজগুলো করতে পারবে না। নম্বর হলো ওই সময়টা তাদের কোনো মুখোশ ছিল না, আর এখন তাদের অসংখ্য মুখোশ আছে। এই হলো পার্থক্য, এর বাইরে অন্য কোনো পার্থক্য নেই। আর ব্রিডিং হয়েছে 18 কোটি মানুষ। দেখা গেল যে আগে জামাতের সংখ্যা 7.5 কোটি বাঙালি অনুযায়ী যে রেশিও ছিল, সে অনুযায়ী তো বর্তমানে 18 কোটি বাঙালি, সেই পরিমাণে তাদের তো বংশবৃদ্ধি ঘটেছে, প্রচণ্ড বংশবৃদ্ধি ঘটেছে এবং কিঞ্চিত বেশি ঘটেছে, অন্যান্য দলের চাইতে কিঞ্চিত তাদের বংশবৃদ্ধি বেশি ঘটেছে। তো কাজেই আমার মনে হয় যে যিনি জামাতের সাধারণ সম্পাদক, তিনি সব দিকে ভালো বলেছেন। এর বাইরে আরও জিনিস আছে, তারা এই সময়টাতে যথেষ্ট শক্তিশালী এবং ৭১-এর তারা যে অপরচুনিটিটা পেয়েছিল, সেই অপরচুনিটিটা অ্যাভেল করার জন্য যে ধরনের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা ওই সময় দরকার ছিল, তার চাইতে এই সময়টাতে তাদের যে দক্ষতা, অভিজ্ঞতা এত বেশি যে পুরো বাংলাদেশটাকে তারা 18 মাস বলতে গেলে এমনভাবে চালিয়েছে যে তাদের গায়ে একটা ফুলের টোকা পড়েনি, কোনো মানুষ তাদেরকে দায়ী করে না। এবং এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ত্রাহি ত্রাহি অবস্থা, মানে আমরা শরৎচন্দ্রের একটা উপন্যাস আছে শ্রীকান্ত, অসাধারণ একটা সুন্দর কথা আছে যে আমার জাতও গেল পেটও ভরলো না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে যারা লোকজন আছে তাদের এই শরৎচন্দ্রের এই কথাটা যে আমাদের সবার ইজ্জত গেল, বেইজ্জতি হলাম, কিন্তু আমাদের কারো পেট ভরলো না, পেট অন্যজনে ভরে ফেলেছে। এখন কারা কারা পেট ভরে ফেলেছে এটা আমাদের এখন খুঁজতে হবে। কিন্তু মূল ব্যাপারটা হলো যে 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজগুলো করেছেন, মাখন খেয়েছে এক পক্ষ, কিন্তু দায়ী হতে যাচ্ছে মূলত বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাত এখানে আবার সেই সাধ্যা তেঁতুলের বিচি হয়ে গেছে এবং সেটা সেই ৭১ সালের তাদের যে পরাজয়, সেই পরাজয় থেকে তারা চমৎকারভাবে শিক্ষা গ্রহণ করেছে যে হাউ টু ম্যানেজ, হাউ টু অপারেট দ্য পাওয়ার পলিটিক্স। তো সেই জিনিসগুলো তারা অনেক সুন্দরভাবে করতে পারছে। বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস কাঠগড়াই কেন যাবে শুধুমাত্র? শুনেন, এই যে যুদ্ধ মানে একটা চুক্তি, আমি আপনাকে একটা কথা বলি যে বঙ্গবন্ধু 25 বছর একটা বন্ধুত্ব চুক্তি করেছিল, মৈত্রী চুক্তি। আমরা এখনো পর্যন্ত প্রমাণ করতে পারিনি সেই মৈত্রী চুক্তির মধ্যে একটা মন্দ জিনিস ছিল। আমরা এখন পর্যন্ত প্রমাণ পাইনি যে ওই 25 বছরের মৈত্রী চুক্তির ফলে আমাদের কোনো ক্ষতি হয়েছে এখন পর্যন্ত। শেখ হাসিনার জমানাতে আমরা সবাই প্রচার করেছি, আজিজ ভাই করেছে, আমরা করেছি যে দেশটা বিক্রি করে দিল। এ হলো যাকে বলা হয় লেন্দুব দর্জির লেডি ভার্সন, লেডি লেন্দুব দর্জি। আমরা বলেছি যে এ বাংলাদেশকে সিকিম বানিয়ে ছাড়বে, এ ট্রানজিট দিয়ে দিয়েছে, বাংলাদেশের ভিতর থেকে ভারতীয় আর্মি যাবে এবং শেখ হাসিনাকে যেদিন যদি তার বিরুদ্ধে একটু লড়াই করা হয়, অমনি লাখ লাখ ভারতীয় আর্মি বাংলাদেশে এসে ভরে ফেলবে। কিন্তু দেখেন শেখ হাসিনার জীবনে এত ট্র্যাজেডি আসলো, ভারতের একটা টিয়া পাখিও আসেনি, ময়না পাখিও আসেনি, উনি ওনার মতো গিয়ে সেখানে চলে গেছেন। এরপর তাদের সাথে যে এত ট্রানজিট, কোনোদিন ভারতীয় সৈন্য গোলা বারুদ অস্ত্র কিচ্ছু এখন পর্যন্ত গেল না। কিন্তু যে জিনিসগুলো আওয়ামী লীগকে মানে যাকে বলা হয় সেই যে ভারতের সেবাদাসী, ভারতের সেবাদাস, বঙ্গবন্ধু দেশটাকে বিক্রি করে দিয়েছিল 25 বছরের চুক্তি করে, এই কথাগুলো কিন্তু এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে আওয়ামী লীগকে ভুগাচ্ছে। আর আমি পরের যে অংশ বললাম যে আমরা কিছুই পাইনি, এটা হলো বুদ্ধিবৃত্তিক অবস্থা। তো সেই দিক থেকে যদি আপনি ধরেন তাহলে এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা, এই চুক্তি একজন আইনের ছাত্র হিসেবে আমি এতটা অবমাননাকর চুক্তি, এতটা গোলামের চুক্তি, এতটা মর্যাদাহীন চুক্তি, একটা দেশ জাতির সার্বভৌমত্বকে অন্যের হাতে তুলে দেওয়ার, শুধু তাই না, আমাদের চিন্তা, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের খাদ্যের অভ্যাস, এমনকি আমাদের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংগুলো, আগামীতে আমাদের যে শরীর গঠন হবে, আমাদের যে রিপ্রোডাক্টিভ হেলথ, সন্তান উৎপাদন করার ক্ষমতা, আমাদের যে রোগ বালাই দূর করার যে ক্ষমতা, এই পুরো জিনিসটা আমরা আমেরিকার হাতে তুলে দিয়েছি এই চুক্তির মাধ্যমে। জামাত কি বলছে? খলিলুর রহমান প্রথমে বললেন পররাষ্ট্রমন্ত্রী যে এই চুক্তি যখন স্বাক্ষর হয়েছে তখন বড় দুটো দলের সঙ্গে পরামর্শ করে তাদের কনসেন্ট নিয়ে এই কাজটা করা হয়েছে। জামাতের আমির প্রথমে বললেন তওবা আস্তাগফিরুল্লাহ, আমরা এটা কিচ্ছু
কিচ্ছু জানি না, তাহলে দায়টা পড়লো কার? বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আমরাও জানি না। তাহলে কি হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি এই দুজনে মিলে এই চুক্তিটা করেছে। দিস ইজ ওয়ান। ফলে আগামী দিনে বিএনপির যে রাজনীতি, সেই পুরো রাজনীতির তার জন্য সবচেয়ে বড় লায়াবিলিটিস হয়ে যাবে এই আমেরিকার এই চুক্তি। এটা হলো থিওরিটিক্যাল। যারা সবাই বলবো যে এরা দেশ বিক্রি করে দিয়েছে, এরা দেশটাকে আমেরিকার হাতে তুলে দিয়েছে, এদের মধ্যে কোনো দেশপ্রেম নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দেশটা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তার পরবর্তী জেনারেশন, পরবর্তী লোকজন তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ডোনাল্ড ট্রাম্পের কাছে বিক্রি করে দিয়েছে। দিস ইজ হলো একটা ডায়ালগ। এটি নিয়ে ধরেন কিচ্ছু নাই। আমেরিকা আমাদেরকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার দিল, আমরা অনেক এই চুক্তি দ্বারা লাভবান হলাম, কিন্তু এই যে ন্যারেটিভটা শেখ কামালের ব্যাংক ডাকাতির মতো এই ন্যারেটিভটা যে তৈরি হয়ে গেল, এটা আগামী দিনে রাজনীতিতে বিএনপির জন্য একটা বিরাট কলঙ্ক হয়ে দেখা দেবে। দিস ইজ ওয়ান। প্র্যাকটিক্যালি আসেন এখন এই মুহূর্তে এই আমেরিকা থেকে আপনি যদি 1 কোটি ভাগ করেন আমাদের দেশের স্বার্থ, দেয়ার ইজ এ রিজন। আমি মনে করি বাংলাদেশের সবগুলো গার্মেন্টস যদি আমাদের জন্য বন্ধ হয়ে যায়, আমি আর একজন গার্মেন্টস মালিক, আমি এই ব্যবসাটা বুঝি। মানে যারা এই সরকারে আছেন, মানে এই সরকারের মধ্যে এরকম বড় গার্মেন্টস ব্যবসা এরকম নেই তেমন, ব্যবসাটা বুঝি। আমেরিকার মার্কেট আমাদের দরকার নেই। আমেরিকা বরং আমরা যে স্ট্রং হই, আমেরিকা ভারতে আসবে, ভারতের বায়ারের মাধ্যমে আমাদের দেশ থেকে মাল কিনে চোরা চালানের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে আমাদের গার্মেন্টস কিনবে। আমরা ওই জায়গাতে চলে গেছি। এটা শুধু হ্যান্ডেল করার জন্য একটা রাজনৈতিক প্রজ্ঞা দরকার, যেটা বিএনপি দেখাতে পারেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা দেখাবেন না, বিকজ তাকে এই কর্ম করার জন্য আনা হয়েছে। 11-এর সময় আমি বলি, 11-এর সময় যেহেতু সিঙ্গারের মালিক ছিলেন মাহবুব জামিল সাহেব, এই বিমানগুলো গছিয়ে দেওয়ার জন্য, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে এই বিমানগুলো গছিয়ে দেওয়ার জন্য এই সিঙ্গারের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান মাহবুব জামিলকে উপদেষ্টা বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো, এবং 3টা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এবং যেই মুহূর্তে এই চুক্তিটা স্বাক্ষর হয়ে গেল, দেনান তাকে কিন্তু সেখান থেকে মানে এই মঈনুদ্দিন ফখরুদ্দিনকে আউট করে দেওয়া হলো। আমেরিকা সবসময় 3টা ডাইমেনশনে খেলে। একজনকে দিয়ে ঘর সাজায়, এরপর তাকে আউট করে দেয়। আরেকজনকে দিয়ে বাসর সাজায়, বাসর ঘরে যখন স্বামী যায়, স্বামীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপরে কন্যাকে নিয়ে তারা নিজেরা ভোগ করে। এই হলো আমেরিকার ইতিহাস। আপনি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো দেখেন সেখানে, এখানে দেখেন চুক্তির অ্যারেঞ্জমেন্ট করাইছে, ঘর সাজাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে। ঘর সাজানো শেষ, 9 তারিখের পরে ইউ গো, তুমি চলে যাও। এই যে তারেক রহমান সাহেবকে এটা সাইন করাইছে, সাইন করানো শেষ, এখন তার প্রতি তাদের শুধু চাপ বাড়তে থাকবে, আগ্রহ শেষ। এই যে আমেরিকার যে পলিটিক্সের যে নেতিবাচক দিক, এবং এই কাজ করার জন্য তারা তাদের সমস্ত এজেন্ট, আমেরিকার এজেন্ট সরকারের বিভিন্ন জায়গাতে যেভাবে বসিয়ে রেখেছে, আমার কাছে মনে হচ্ছে না যে এই নবীন সরকার তাদের এই দুর্বল অবস্থায় আমেরিকার এই পলিসিগুলো মোকাবেলা করতে পারবে। ফলে থিওরিটিক্যালি বদনাম, এবং একই সঙ্গে এই চুক্তির যে ভয়াবহ যে সকল টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছেন, আমাদের শিল্প, কল কারখানা, চিন্তা চেতনা, স্পেশালি ফার্মাসিউটিক্যাল শিল্প, আমাদের যে ওষুধ শিল্প, যেটা উনি ইঙ্গিত দিয়েছে, ধরুন আমাদের একটা ওষুধ আছে প্যারাসিটামল। এখন এই যে প্যারাসিটামল, প্যারা শব্দটি যেখান থেকে আসছে, এটার যে এখন তাদের যে রাইট আছে, সেই রাইটটা ধরুন ফাইজার কোম্পানির। ফাইজার বললো যে আমাকে টাকা না দিয়ে তুমি এটা বের করতে পারবা না। ফলে এখন প্যারাসিটামলের যে দাম আছে, আমেরিকার এই চুক্তির ফলে ফাইজার যখন ক্লেম করে বসবে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে যে দাম, তার 4/1 আমাদের দেশে ওষুধের দাম, এই ওষুধের দাম বেড়ে যাবে। কিচ্ছু করার থাকবে না, বিকজ আমাদের সমস্ত ওষুধগুলো যে গ্লোবাল যে নিয়মকানুন আছে, নিয়ম অনুযায়ী যারা উদ্যোক্তা, তাদের অনুমতি না নিয়ে, তাদেরকে রেভিনিউ শেয়ার না করে, আমরা কিন্তু আমাদের নিজেদের মতো করে এই যে জাতীয় ওষুধ নিছি, এই ওষুধ নীতি জাফরুল্লাহ সাহেব করে গেছিলেন এরশাদের জমানায়, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ল। তার মাধ্যমে আপনি আমি সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছি, পানির দামে আমরা ওষুধ কিনতে পারছি। আজ আমেরিকাতে গিয়ে দেখেন ওষুধের দাম কত, মালয়েশিয়াতে গিয়ে দেখেন একটা প্যারাসিটামল কিনতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, এত দাম। এর কারণ হলো তারা ওই আমেরিকার যে কোম্পানিগুলো আছে তাদেরকে রেভিনিউ শেয়ার। রনি ভাই, আপনার কাছে আসবো আবার। আজিজ ভাই, যেটি রনি ভাই বলছিলেন যে এই আমেরিকার সাথে বাংলাদেশের যে চুক্তি, এই চুক্তি বিএনপিকেও আসলে ভোগাবে বা বিএনপির জন্য এটি বোঝা হয়ে দাঁড়াবে। এর ফাঁকে একটা জামাতের আমিরের একটি মন্তব্য যোগ করে দিই। তিনি বলেছেন যে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে তিনি আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা সামনে এগিয়ে যাই। তিনি বলছেন যে গাল গল্প করতে বা ইতিহাসের মাস্টার ছাত্র হতে সংসদে যায়নি বিরোধী দল। না, এটার ভিতরে কিন্তু ইনডাইরেক্টলি কথা বলছে, অর্থাৎ 71 ইতিহাস ওখানে, 71 ওখানে পড়ে থাক। এখন আপনি 25, 71 যা আছে সব ফেলে দেন, ভুলে যান, এটাই বলতে চাচ্ছে। কিন্তু 71 তো দেশ দিয়েছে,
71 সংবিধান দিয়েছে, 71 বাদ দিয়ে কোনো ইতিহাস বাংলাদেশের হবে না। 71-52 পৃথিবীর ভিতরে একমাত্র বাঙালি যারা জীবন দিয়ে ভাষা আর্ন করেছে, এই 52কে ভুলতে পারবেন না। 52কে 71কে রক্ত দিয়ে 71 যিনি দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, 71-এর সাথে সে তুলনা করতে পারে। কেউ এটাকে তুলনা করতে পারবে না। হিমালয় পর্বত 71, আর আমি বলতেই হবে 24 হলো চারাগালির পাহাড়, কোনো তুলনা করতে পারবেন না। আরে ভাই, যত লোক ধ্বংস হয়েছে, যত লোক শ্লীলতাহানি হয়েছে, যত লোক বীরঙ্গনা হয়েছে, এবং আমার কাছে ডকুমেন্ট আছে, সারেন্ডারিং যে ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্টের কপি আমার মোবাইলে আছে। হ্যাঁ, সেখানে বলা হয়েছে পাকিস্তানি সোলজার যখন ভারতীয় অরোরার কাছে সারেন্ডার করে, তখন বলেছে যে পাকিস্তানি সোলজার এবং তাদের সহযোগীরা সব সারেন্ডার করবে। সহযোগীরা বুঝাইছে আলবদর, আল শামস, রাজাকার, এরা সারেন্ডার করছে, তা তো ওখানে অংশীদার। এবং তারপরে শুধু তাই না, তখন জামাত ইসলাম, নিজামে ইসলাম এবং মুসলিম লীগ ওই সহযোগিতা করছে পাকিস্তানিদের। সেই সময়ে জামাত ইসলাম রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিয়ে পাক হানাদার বাহিনীকে সিদ্ধান্ত নিয়ে সাহায্য করেছে। দায়িত্ব আছে না? সেই ইতিহাস কেন ভুলে যাবে? বলেন তো, কোন দেশের গণহত্যাকারী মাপ চেয়েছে? মাপ চায় নাই, মাপ পায় নাই, পেয়েছে? বলেন, গণহত্যার বিচার তো মাপ চেয়ে শেষ হবে না, মাপও চায় না। কয় যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি, আরে 71-এ 30 লক্ষ লোক মেরে ফেললেন, 5 লাখ বীরাঙ্গনা বানা ফেললেন, 1 কোটি লোককে ভিনদেশি বানায় ফেললেন, আর সব রাস্তাঘাট, ব্রিজ সব ধ্বংস করে দিলেন, সব লুট হয়ে গেল। আপনি এখন বলবেন যে কিছু হয় নাই, কিছু হয় নাই, তো মাপ চাই শেষ হবে? গণহত্যার তো মাপ হয় নাই। এটাকে স্বীকার করতে হবে এবং এটার জন্য তাদের বিচার ভোগ করতে হবে। কারণ বহু দেশে বিচার হয়েছে, মাপ চেয়েছে, ফরমালি সে বহু আছে। কমপক্ষে পৃথিবীতে গণহত্যাকারীর দল কমপক্ষে 20-30টা আছে, দেশ আছে যারা ফরমালি মাপছে, যাদেরকে হত্যা করছে তারা মাপ দিয়েছে, তারপরে মাপ হয়েছে। তা আপনি মুসলিম ধর্মে তো আছে, যাকে আপনি হত্যা করবেন তার পরিবার মাপ না করলে তো মাপ হবে না। এখানে তো বিচার ছাড়া তো কোনো রাস্তা খোলা নাই। তো এই জন্য উনি কিন্তু ওইটাই ইঙ্গিত করেছে, 71 ভুলে যান, অর্থাৎ ইতিহাসটা নেন না, আমাদেরকে এখন রাজনীতি করতে দেন। শহীদ মিনারে গেছেন না ফুল দিতে, সরকারি আচার পালন করতে আইছি, অর্থাৎ মন থেকে দেশ মানে না। আমি অবজারভারে জয়েন করছি 80-তে, হামিদুল্লাহ চৌধুরীকে পেয়েছি। হামিদুল্লাহ চৌধুরী সারা বিশ্বে, তখন ফরেন মিনিস্টার ছিল পাকিস্তান, সারা বিশ্বে ঘুরে বেড়াইছে এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে। হ্যাঁ, কিন্তু সাংবাদিকদের কারণে অবজারভার ছিল স্বাধীনতার পক্ষে, কিন্তু তিনি মৃত্যুর আগ পর্যন্ত দেশকে স্বীকার করে নাই, মৃত্যুর আগ পর্যন্ত স্বীকার করে নাই। পাকিস্তান একটা দেশ, তারা বলছে এটা হয়ে গেছে, ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে। এবং জামাতের আমির কিন্তু বলেছে 47-এ আমরা ভূখণ্ড পেয়েছি, 47-এ ওনারা 47-কে অন করে। হ্যাঁ, ওনারা পাকিস্তানের বিরুদ্ধে সৃষ্টি বিরোধিতা করেছে, আপনার ভারতবর্ষ বিরোধিতা করেছে, বাংলাদেশের বিরোধিতা করেছে। ওনার কাজই হচ্ছে বিরোধিতা করা। এখন বাংলাদেশ হলে বাংলাদেশকে বিনা স্বার্থে আপনার বিচারের মুখোমুখি হইতে হবে এবং বাংলাদেশকে মেনে নিতে হবে, বাংলাদেশের সংবিধানকে মেনে নিতে হবে। আপনার এই সংবিধান, আপনার ধরেন জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে শেখ হাসিনা 17 বার মেজর সংশোধন করেছে, সবগুলো যার যার অনুকূলে করছে। আপনি আরও সংশোধন করেন, যেখানে ত্রুটি আছে সংশোধন করেন। এটা রক্ত দিয়ে পাওয়া সংবিধান, এটাকে তো আপনি ছুঁড়ে ফেলতে পারবেন না, ছুঁড়ে পারবেন না। আপনি কি এটা বিপ্লব করছেন, অভ্যুত্থান ঘটেছেন, বিপ্লব। ফ্রান্সে আপনার বিপ্লব হয়েছে, সেখানে তো কয়েকবার হয়েছে, আপনার সরকারের সংবিধান চেঞ্জ হয়েছে, আপনি তো বিপ্লব করেন নাই। তখন তো আর্মির কাছে দৌড়াইছেন, আর্মি লয়ে আছে বঙ্গভবনে, আপনি ওত নিছেন, রেফারেন্স নিছেন, সব করছেন অভ্যুত্থান। তখন বিপ্লব ঘোষণা করে সব চেঞ্জ করে দিতেন। এটা তো সমাজতান্ত্রিক বিপ্লবও হয় নাই। সুতরাং আপনাকে এটাকে বহন করতে হবে। এই রনি ভাই, আপনি তো আইনের ছাত্র, এই যে সংশোধন নিয়ে, সংবিধান সংশোধন বিশেষ কমিটি
সরকার গঠন করতে চায়, তারা 12 জনের নাম ঠিক করেছে। বিরোধী দল থেকে 5 জনের নাম চাওয়া হয়েছিল, তারা এখন পর্যন্ত নাম দেয়নি, যদিও দলীয়ভাবে জানানো হয়েছে তারা এই কমিটিতে তারা যাবে না, তারা সংবিধানের সংস্কার চায়। তাহলে এই সংকটটার সমাধান কি হবে? অন্যদিকে 11 দলীয় জোট আন্দোলনের ঘোষণা দিয়েছে, জামাতের আমির বলছে তারা যৌক্তিক দাবি জানিয়ে যাবে, আন্দোলন চলবে, তবে বিদ্রোহ হবে না। ফার্স্ট থিং হলো যে যুদ্ধের ময়দানে বা রাজনীতির ময়দানে সমঝোতা এবং কথা রাখা এটা পবিত্র আমানত। আপনি যে কোনো পরিস্থিতিতে পড়েন না কেন, পড়ে আপনি একটা কথা দিয়েছেন, কথা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই কথা আবার পরবর্তীতে উল্টিয়ে দিলেন, আপনাকে প্রকৃতির শকুন মনে করা হবে, শেয়াল মনে করা হবে, ইউ উইল নেভার বি রয়্যাল বেঙ্গল টাইগার। আর আপনাকে যদি সত্যিকার রয়্যাল বেঙ্গল টাইগার হয়, তাহলে আপনি যে কোনো অবস্থায় যে কথা বলেছেন ওই কথা মৃত্যু পর্যন্ত আপনাকে পালন করতে হবে। দিস ইজ ওয়ান। এখানে সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বলেছেন এটা সভ্য সমাজের কথা নয়, যে আমরা ওই সময়টাতে বিপদে পড়ে নির্বাচন যেন ভণ্ডুল না হয় এই জন্য এই কাজগুলো করেছি, আমরা কৌশল করেছি, এবং সে কথা জাতির সামনে তুলে ধরছেন। পুরো জাতিকে তিনি প্রতারক, কাপুরুষ হিসাবে এই জাতির যে একটা ন্যাশনাল ক্যারেক্টার, যে দল প্রায় 48% ভোট পেয়ে আজ ক্ষমতা চালাচ্ছে, সেই দল প্রকাশ্যে বলছে আমি প্রতারণা করছি, আমি দেশের সাথে এই কাজগুলো করছি। এরকম একটা সিঙ্গেল নজির ইভেন আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখাতে পারবেন না। ওখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই দেখেন যেই যে জায়গাতে বিশ্বাসঘাতকতা হয়েছে, প্রথম মহাযুদ্ধে যেই যে জায়গাতে বিশ্বাসঘাতকতা হয়েছে, সেই জায়গাতেই কিন্তু যুদ্ধ লেগেছে এবং এখন পর্যন্ত সেই বিভেদ বিসংবাদ সেই জায়গাগুলোতে চলছে। কাজেই আমি মনে করি যে এখানে আইনে কি আছে বা নাই, ব্রুট মেজরিটি আছে, সংসদ সব কিছু করতে পারে। সংবিধান সংসদ জুলাই সনদের ব্যাপারে যে কথাগুলো অ্যাগ্রি করা হয়েছে, এখানে কোনো প্রতারণা করা চলবে না। যদি প্রতারণা করা হয় এর দায় দায়িত্ব বিএনপিকে, জামাতকে, সমস্ত রাজনৈতিক দলকে খুব মারাত্মকভাবে পে করতে হবে। আলটিমেটলি যারা গেছে তারা ফিরে আসবে, এটা আপনি লিখে রাখেন। এরা যদি এই পরস্পরের সাথে বিশ্বাস ভঙ্গ করে, মুনাফিকি করে, একে অপরকে ঠকায়, তাহলে আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে। আর যদি তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাগুলো দেখায়, তাহলে একটা সার্টেন লিমিট পর্যন্ত তারা চলতে পারবে, যদি তারা সফল হয়। যদি তারা ব্যর্থ হয় সেটা আলাদা কথা, কিন্তু যদি তারা যত উন্নয়ন করুন, যত বাংলাদেশ ডলারে পরিপূর্ণ করে ফেলুন, কিন্তু তাদের অবস্থা এই শুধুমাত্র এই বিশ্বাস ভঙ্গের কারণে। কেননা রাজনীতি, রাষ্ট্র ক্ষমতার সিংহাসন কখনো এই বিশ্বাস ভঙ্গ এটা অ্যালাউ করে না, এটা হজম করতে পারে না, প্রকৃতিও করে না, রাজনীতি করতে পারে না। ফিজিক্স মানে যেমন আমাদের সব কিছু যেখানে বস্তু আছে সেখানে তো ফিজিক্সের আইন আছে, রাজনীতিরও তো একটা ল আছে, সেই রাজনীতির ল আছে, ম্যাথমেটিক্স আছে, ডিকশনারি আছে। সেই ডিকশনারিতে কোনো অবস্থা, এখানে লন্ডনে বসে তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কথাগুলো হয়েছে, প্রত্যেকটা কথা তারেক রহমান সাহেবকে আল্লাহকে হাজির নাজির জেনে পালন করতে হবে। পর্দার আড়ালে যে সমস্ত কথা টেবিলে বসে, আজ ধরেন আমেরিকার এই যে আপনি চুক্তি মানতে বাধ্য হচ্ছেন, বিকজ পিছনে আপনার আমেরিকার একটা ফোর্স আছে, আপনি বাধ্য হচ্ছেন, আমাদের টাকা নাই, পয়সা নাই, $3.5 বিলিয়ন চুক্তি করতে বাধ্য হচ্ছেন কেন? আর আপনি জামাত এখন ক্ষমতা হারিয়েছে, ইউনূস সাহেব ক্ষমতা হারাইছে, আপনি এখন তাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাবেন? ইটস নট আ ফেয়ার। পারলে আমেরিকার সাথে দাপট দেখান, বাহাদুরি দেখান, দেখি কেমন পারেন। পারলে ভারতের সাথে একটু দাপট দেখান, সেটা পারছেন না। যেই লোক আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে, আমরা বাংলাদেশি, আমি টকশো করি, আজিজ ভাই টকশো করে, আপনি এখানে উপস্থাপন করেন, আমাদের সাথে বাহাদুরি দেখাতে কোনো লাভ নাই। তো এই যে জিনিসগুলো আছে, বাহাদুরি দেখাবেন তো সবার সাথে দেখাবেন, জুলিয়াস সিজার হবেন তো একেবারে সেই বাপের বেটার মতো দ্য ব্যাটেল অফ ক্যাননাইতে যাবে। বিএনপি তো বলছে তাদের সঙ্গে অন্তহীন প্রতারণা করা হয়েছে। না, তাদের সাথে কোনো প্রতারণা করা হয়নি, কোনো প্রতারণা করা নেই। তারা স্ট্রেট তখন মানে ওই সময় সালাউদ্দিন সাহেবের দেখেন, সে মাথা নুইয়ে হাত নিচু করে যখন সে হ্যান্ডশেক করেছে জামাতের আমিরের সঙ্গে কিংবা নাহিদ ইসলামের সঙ্গে, সালাউদ্দিন সাহেব তো উঁচা লম্বা মানুষ, সে ওই একটা ব্যালেন্স রক্ষা করেছে এবং কথা ওইভাবে বলেছে। বরং সালাউদ্দিন সাহেব তার নিজের যে এখনকার যে চরিত্রটা, সেইটা সে গোপন রেখে তাদের সঙ্গে সে মানে মাইল্ড হওয়ার চেষ্টা করেছে, তাদেরকে বিভ্রান্ত করেছে। তারা সালাউদ্দিন সাহেবকে বিশ্বাস করেছে, তারা তো স্ট্রেইট, তারা বলছে আমরা বিজয়ী হয়েছি, আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি, আমরা হলাম গিয়ে এই মানে বিপ্লবের ধারক, আমরা যেভাবে বলবো সেইভাবে চলবে। আপনি বলেন সেগুলো অন্যায়, সেটা আলাদা প্রসঙ্গ। তারা বলছে আমরা বিজয়ী 71 বাদ, এখন নতুন করে রিসেট বাটন চাপবো, আমরা নতুন করে সব কিছু করবো, সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা। তো এই কথাগুলো তো তারা তো প্রতারণা করেনি, তারা জাতির সামনে প্রকাশ্যে বলেছে। আমরা যারা ওই সময়টাতে নিজেদের মনের মধ্যে একটা রেখে তাদের সাথে কমপ্লাই করে তাদেরকে এই একটা ইলেকশনের একটা জায়গাতে নিয়ে এসছি, এটা এই কৌশলে বিজয়, পৃথিবীতে কোথাও এই বিজয় স্থায়ী হয়নি।
এটা হলো এক কথা। 2 নম্বর হলো যে আমি প্রথম পার্টে যেটা বলতে পারিনি, দেখেন আমেরিকার সঙ্গে চুক্তি যেটা হয়েছে, এই চুক্তিটি বাতিল করা বিএনপির জন্য 1 মিনিটের বিষয়। বিএনপি এখন যে এই জিনিসটা মনে করছে তাদের ক্ষমতায় থাকতে হবে, তারা ভয় পাচ্ছে ইত্যাদিতে, আমেরিকা না জানি কী করে ফেলবে, কিন্তু দেশের মানুষ যদি তাদের পক্ষে থাকে তাহলে আসলে আমেরিকা তাদেরকে কিছুই করতে পারবে না। এই চুক্তি বাতিল করা তাদের জন্য 1-2 বিষয়, জাস্ট 1-2 বলবে এখন আমি বাদ, সঙ্গে সঙ্গে কেউ করতে পারবে না। বরং এটা তারা যদি এই সাহসটা দেখাতে পারে, তারা যেখানে যে অবস্থায় থাকবে না কেন কিয়ামত পর্যন্ত তাদেরকে কিন্তু মানুষজন স্মরণ করবে। আপনি দেখেন শেখ হাসিনা আউটস্টেট হয়ে গেছে, আউটস্টেট হওয়ার পরে লোকজন বলছে যে সে সেন্ট মার্টিন দেয়নি। আপনি তো অস্বীকার করতে পারবেন, সে তো বলে গেছে সেন্ট মার্টিন দেয়নি। তো এখন এই যে দেশের দুর্ভিক্ষ আসবে সেই কথাগুলো সে বলে গেছে। এখন এই যে বিএনপি যদি আপনি প্রেজেন্ট রাজনীতি করেন, একটা সময় বিএনপিকে নিয়ে লোকজন বলবে যে এই সেন্ট মার্টিন সে দিয়ে দিয়েছে, অথচ সে যদি বলে যে নো, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, পূবের সাথে পশ্চিমে আমার বাবা যুদ্ধ করেছে, এই ভূমির একটা ভূখণ্ড কোনোদিন কোনো অবস্থায় যাবে না, মাথা নোয়াবো না, আমি 17 বছর ক্ষমতায় থাকিনি, কি হয়েছে আমার, আমি কি মরে গিয়েছিলাম, আমি দরকার আবার 17 বছর নির্বাসনে চলে থাকবো, কিন্তু এই দেশ আমি কারো হাতে দেবো না। আগামীতে দেখবেন যে তার মেয়ে জাইমা রহমান দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। কিন্তু কোনো অবস্থাতে দেখা যাচ্ছে আপনি এমন একটা কাজ করলেন, আলটিমেটলি পরবর্তী জেনারেশনকে আপনি আলটিমেটলি ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। জি আজিজ ভাই, তাহলে কি জুলাই সনদ নিয়ে বিএনপি কি তাদের যে পলিটিক্যাল কমিটমেন্ট সেটা কি আসলে না, পলিটিক্যাল কমিটমেন্ট না, সালাউদ্দিন সাহেব যেটা বলছে এটা 2/3 মেজরিটির গরমে বলছে। জুলাই সনদে অলরেডি বলা আছে, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে বিএনপির, সেটা কিন্তু রেয়াত পাইছে। ওখানে আলী রিয়াজ সাহেব ঐক্যমত কমিশন লিখে দিছে যে ইশতেহারে, এবং ইশতেহারে প্রত্যেকটা জিনিস বিএনপি দিয়েছে, ইশতেহারে যেটা দিয়েছে। সুতরাং জুলাই সনদ ধরেন লিগেল না ইললিগেল এটা না বললেও চলে। তিনি যদি স্টেট বলতেন যে এটা তো আমরা বাস্তবায়ন করব বলি নাই, তারা যে আগাগোড়াই বলছে যে আমরা যে জুলাই সনদ স্বাক্ষর করেছি তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব, ওই জায়গা ঠিক থাকলেও হতো। উনি কেন বলেছে আমরা চালাকি করছি, নির্বাচন দিবে না যদি নির্বাচন না, তো এটা তো বলা ঠিক হয় নাই তার। এটা হলো 2/3 মেজরিটির গরমে বলছে। আমার বক্তব্য হচ্ছে তার তো রেয়াত দেওয়াই আছে, নোট অফ ডিসেন্ট যেখানে আছে সেখানে তো যেটা স্বাক্ষর করেছে সেখানে তো গণভোট হয়েছে, সেখানে তো নোট অফ ডিসেন্ট ছিল না। এখানে নোট অফ ডিসেন্ট বিএনপি দেয়নি, এরকম কয়েকটা অধ্যাদেশ তো বাতিল করেছে। বাতিল না, এটা টাইম, তারা তো প্রেস কনফারেন্সে বলেছে, সেটা বলতো যে ল্যাপস করেছে, ওরা বলছে তোরা যে আরো শক্তিশালী করে ধরেন 133টা আপনার হয়েছে, অধ্যাদেশ হয়েছে। রনি ভাই জানে, এমপি ছিল। আপনি বলেন প্রত্যেকটা মিনিস্ট্রির ড্রাফটিং সেল আছে, ওই সেলের ভিতরে জয়েন্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি হেডেড একটা ড্রাফটিং সেল আছে। তারা আইন বিশেষজ্ঞ, তারা প্রত্যেক দিন যদি ভাগ করেন দেখছি 4.06% অধ্যাদেশ লিখতে হয়, জারি করতে হয়। ওনারা যে সঠিক লিখেছে এমনটা, আইন তো দৈনিক সংশোধন করতে পারবেন না, সবগুলোই তো কমিটি দিয়ে রিভিউ করবে। তো কমিটি তো 12 জনের প্রস্তাব দিচ্ছে, বিরোধী দল আসতেছে না। আবার যেটা বলা হয়েছে যে ধরেন জ্বালানি তেলের সংকট নিয়ে 50-50 5 কমিটি করছে, সেটাতে এগ্রি করছে, কিন্তু বৈঠকে বসে না, বলে যে আন্দোলনে আবার আমরা বিদ্রোহ করব না। বিদ্রোহ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে, বহাল রেখে সন্ত্রাস বিরোধী আইন করেছেন, এটা একটা ওপেন এন্ডেড আইন। আপনি খেয়াল করে দেখেন, আপনি বিদ্রোহ করার সুযোগ কোথায়? তখন তো জামাত ইসলাম বসেছিল, এনসিপি সংসদের বাইরে আসছিল, কিন্তু জামাত ভাবছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আমাদের পোয়া ভালো, তাহলে বিএনপি একা ভরে গেল পলিটিক্সে। তো সুতরাং ওখানে বসেছিল, এখন তো নিষিদ্ধ হয়েছে। আপনি বিদ্রোহ করেন, বিদ্রোহ করলে গরম পানি আছে, ঠান্ডা পানি আছে, সাউন্ড গ্রেনেডার আছে, টিয়ার গ্যাস আছে, জেলখানা আছে, প্রয়োজনে নিষিদ্ধ আছে। নিষিদ্ধ যেটা হওয়ার কথা না। আপনি দেখেন 5ই আগস্টের পরে 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট করছিল আওয়ামী লীগ। সেই স্পেশাল পাওয়ার অ্যাক্টে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে সে কোর্টও তাকে বেল দিতে পারে না, এরকম 80% গ্রেপ্তার হয়েছিল। এখন যে আইন করলেন, ধরেন আওয়ামী লীগ, রনি ভাই বললেন না আওয়ামী লীগ তারা ফ্যাসাদ করলে আওয়ামী লীগ আসতে পারে, কারণ আওয়ামী লীগ 50 বছর পরে আসলো, 10 বছর পরে আসলো, ফিরে আসলে তো বিএনপিকেও নিষিদ্ধ করতে পারে। তো সুতরাং এই ধরনের কালো আইন তো করা ঠিক হয় নাই, যে আইন সবার উপরে পড়তে পারে, প্রয়োগ হতে পারে, এই আইন তো করা ঠিক হয় না। এখন আপনি আগে বিএনপি তো বলছে যে আমরা কোনো দলের নিষিদ্ধ চাই না। হ্যাঁ, আমিও বলছি যে গণতন্ত্র যেহেতু চাই, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কোনো রাজনৈতিক দল
রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাইতে পারে না। রাজনৈতিক দল রাজনীতি দিয়ে মোকাবেলা করবে, হ্যাঁ। কিন্তু এখন যদি এই যে আইনটা করলেন, এই আইনটা তো সবার জন্য প্রয়োগ হতে পারে, এই আইন তো ঠিক হয় না। এই যে